এবারে আমরা চলে আসছি সেটা হচ্ছে কি স্টিকি এন্ড এন্ড ব্লান্ট এন্ড। স্টিকি এন্ড and blunt end. Recognition sequence, recognition sequence, palindromic sequence, এই জিনিসগুলো পড়বো। আর পড়বো কোন এনজাইম স্টিকি এন্ড সৃষ্টি করে, কোন এনজাইম ব্লান্ট এন্ড সৃষ্টি করে। তো নরমালি দেখি তোমরা জানো যে এটা একটা ভেক্টর, একটা ভেক্টরের আমরা নরমালি জানি যে একটা ডিএনএ পার্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ মারফত ডিএনএ কে থেকে পার্টিকুলার খণ্ডকে পৃথক করব, যাকে আমরা টার্গেট ডিএনএ বলি। টার্গেট ডিএনএ, এই টার্গেট ডিএনএ কে আমরা সাধারণত কি হয় একটা ভেক্টর ব্যবহার করি, সেই ভেক্টরের সঙ্গে টার্গেট ডিএনএ কে জুড়ব। একটা ভেক্টর ইন জেনারেলি, একটা প্লাজমিড ভেক্টর বা যে কোনো ভেক্টর ইন জেনারেলি একটা সার্কুলার ডিএনএ হয়, গোলাকার ডিএনএ। এবার প্রশ্ন, এই ভেক্টরের গোলাকার ডিএনএ এর কোন পার্টে আমরা টার্গেট ডিএনএ কে জুড়ব? এ তো রেস্ট্রিকশন সাইট প্রথমে তৈরি হয়নি। তখন কি হয়, বিভিন্ন এই রেস্ট্রিকশন সাইটে কিভাবে তৈরি করা হয় দেখো, এই ডবল স্ট্যান্ড সার্কুলার ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ রয়েছে যেটিকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ট্রিটমেন্ট করা হয় বা রেস্ট্রিকশন এনজাইমকে প্রয়োগ করে ওই অঞ্চলটাকে কাটা হয়, ফলে যেটি সৃষ্টি হয় তার নাম রেস্ট্রিকশন সাইট। ওই সাইটের সঙ্গে আমরা টার্গেট ডিএনএ কে যুক্ত করি। প্রশ্ন হচ্ছে, এই যে অঞ্চলটা ভেক্টরের যে অঞ্চল বা যে জায়গাটাকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা চিহ্নিত করা হয় কাটার জন্য, ওই জায়গাটাকেই বলা হয় কি রিকগনিশন সিকোয়েন্স। রিকগনাইজেশন সিকোয়েন্স মানে রিকগনাইজ করলো এই জায়গাটাকে, একটা ভেক্টরের ডিএনএ, একটা প্লাজমিড ডিএনএ বা ভেক্টর ডিএনএ কি করলো, যে অঞ্চলটাকে রেস্ট্রিকশন এনজাইম চিহ্নিত করলো তাকেই বলছি কাটার জন্য, তাকেই বলছি আমরা কি রিকগনিশন সিকোয়েন্স। এবারে মনে রাখবে, এই রিকগনিশন সিকোয়েন্স যে জায়গাটা, ওই জায়গাটা কাটার পর যে গ্যাপটি সৃষ্টি হলো যেখানে টার্গেট ডিএনএ কে যুক্ত করব, তাকেই আমরা বলছি কি বলো, রেস্ট্রিকশন সাইট। রেস্ট্রিকশন সাইট, ক্লিয়ার? এরপর আমরা আসবো কি, এই রিকগনিশন সিকোয়েন্স যেটা প্রত্যেকটা এনজাইমের সমান নয়। যদি ইকো আর1 কাটে, সে একটা স্পেসিফিক সিকোয়েন্স কে কাটবে। ব্যাম H1 কাটলে এই ইকো আর1, ব্যাম H1, হিম3 এগুলো এক একটা কি রেস্ট্রিকশন এনজাইম। এবারে প্রশ্ন হচ্ছে কি, আমাদের দুটো ক্যাটাগরির এনজাইম আছে, যারা কিছু ক্যাটাগরির এনজাইম আছে যারা কি করে দ্বিতন্ত্রী ডিএনএ কে কাটার সময় বা রিকগনিশন সিকোয়েন্সের যে অঞ্চলটাকে চিহ্নিত করে করার পর যখন কাটে, তখন দেখা যায় দুটো তন্ত্রীকে একসঙ্গে কাটতে পারে, অ্যাট এ টাইম দুটো তন্ত্রীকে কাটতে পারে। তখন যে কাটিং সিকোয়েন্সটা বেরোবে এখান থেকে, সেই সিকোয়েন্সটা দেখা যাবে কি উভয় প্রান্তই ব্লান্ট বা ভোঁতা, তখন তাকে বলি ব্লান্ট এন্ড। ব্লান্ট এন্ড বলার উদ্দেশ্য হচ্ছে, কিছু রেস্ট্রিকশন এনজাইম রয়েছে যারা ডবল স্ট্র্যান্ড ডিএনএ এর দুটো তন্ত্রীকেই একসঙ্গে কাটতে পারে, ফলে যে জায়গাটা সৃষ্টি হবে তার উভয় প্রান্ত দেখো কি হবে, ভোঁতা প্রান্ত সৃষ্টি হয়েছে না হয়নি? আবার কিছু রেস্ট্রিকশন এনজাইম রয়েছে ডবল স্ট্র্যান্ড ডিএনএ এর দুটো তন্ত্রীকে একসঙ্গে কাটতে পারে না, দেখো। এর ফলে যে কাটিং সিকোয়েন্সটা বেরোয় সেটা কি হয়, তার দুদিকে আঠালো প্রান্তের সৃষ্টি হয় বা সোচালো প্রান্তের সৃষ্টি হয়, যাকে আমরা বলছি স্টিকি এন্ড।
তাহলে আমরা স্টিকি এন্ড ব্লান্ট এন্ড কি পড়বো তাহলে? তাহলে দেখো প্রশ্নটা বোঝার চেষ্টা করো। রিকগনিশন সিকোয়েন্স আমরা তাকেই বলছি রেস্ট্রিকশন এনজাইম কোন ভেক্টরের যে অঞ্চলকে কাটার জন্য চিহ্নিত করে, বুঝতে পেরেছো? সেই অঞ্চলটাকেই বলছি রিকগনিশন সিকোয়েন্স। কাটার পর সেই অঞ্চলটা হয়ে যাবে কি, গ্যাপটা যেটা সৃষ্টি হচ্ছে যেখানে টার্গেট ডিএনএ যুক্ত করব সেটা হচ্ছে রেস্ট্রিকশন সাইট। আবার বলছি রিকগনিশন সিকোয়েন্সের সাধারণত যখন কাটা হয়, কিছু এনজাইম আছে ডবল স্ট্র্যান্ড ডিএনএ দুটো তন্ত্রীকে এট এ টাইম একসঙ্গে কাটতে পারছে, ফলে কি হবে টার্গেট ডিএনএ ফলে কি হবে যে কাটিংটা পাওয়া যাবে, সেই কাটিং অঞ্চলের দুটি অঞ্চলই দুদিকে হবে ভোতা, যাকে আমরা বলি ব্ল্যান্ড এন্ড। হয়েছে? এরপর চলে আসছি কি, কিছু রেস্ট্রিকশন এনজাইম আছে ইকো আর1, ব্যামএইচ1, হিন3, এই সমস্ত রেস্ট্রিকশন এনজাইম গুলো ডবল স্ট্র্যান্ড ডিএনএ দুটো তন্ত্রীকে একসঙ্গে কাটতে পারে না, ফলে কি হয় ওই কাটিং সিকোয়েন্সটা কি হবে বলতো, দুদিকে কি থাকবে বলো, স্টিকি পার্ট থাকবে বা কি হবে আঠালো প্রান্তের সৃষ্টি হবে। তুমি দেখবে যখনই কি হয় আমরা কোন পশু বলি দেওয়া হয়, দেখবে একসঙ্গে এক কোপে পুরোটাকে কাটা হবে, তখন দেখবে বলিটা পুরো যেখানেই কাটা হবে দুদিক প্রায় সমান হবে। আর যদি 4-5 কোপে কাটা হয়, একবার এখানে কাটলো একবার এখানে কাটলো, এরকম করে দেখা যাবে কাটা হয়েছে এখানে, হ্যাঁ শেষে পৃথক হবে এই জায়গাটা। আচ্ছা, সেরকম ব্যাপারটা আর কি। এট এ টাইম যখন কাটছে সমস্ত রেস্ট্রিকশন এনজাইমের অ্যাক্টিভিটি সমান নয়, কেউ এট এ টাইম কাটছে, এট এ টাইম কাটলে কি হচ্ছে যে প্রান্ত সৃষ্টি হচ্ছে দুদিকে ব্ল্যান্ড, আর যদি দুটো তন্ত্রীকে একসঙ্গে কাটতে না পারে তাকে ইংলিশ বলা হয় সিঙ্গল স্ট্যাগার কাট, সিঙ্গল স্ট্যাগার কাট। হ্যাঁ, এই ধরনের তখনই কি হয় স্টিকি এন্ডের সৃষ্টি হয়। এবারে মন দিয়ে শোনো, যারা স্টিকি এন্ড সৃষ্টি করে তারা কোন সিকোয়েন্সকে শনাক্তকরণ করে, মানে প্রশ্ন হচ্ছে যত স্টিকি এন্ড সৃষ্টিকারী এনজাইম আছে তারা তারা যে অঞ্চলটাকে চিহ্নিত করে ডবল স্ট্র্যান্ড ডিএনএ এর অঞ্চলটা এইরকম, একটা তন্ত্রীর 5 থেকে 3 প্রাইম অভিমুখে নাইট্রোজেন বেসের সজ্জা অন্য তন্ত্রীর 5 থেকে 3 প্রাইম অভিমুখে নাইট্রোজেন বেসের সজ্জার সাথে সমান হয়। দেখো জিএটিটিসি, এদিকে দেখো জিএটিটিসি, এই ধরনের সিকোয়েন্সকে আমরা বলি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। স্টিকি এন্ড সৃষ্টিকারী এনজাইম গুলো এই সিকোয়েন্সকেই চিহ্নিত করে। বোঝা যাচ্ছে না যায়নি? আমাদের তাহলে রিকগনিশন সিকোয়েন্স আর প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের বেসিক পার্থক্য কি? এনি টাইপ অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বা যে কোনো ধরনের রেস্ট্রিকশন এনজাইম যে অঞ্চলকে চিহ্নিত করে তাকে বলছি কি রিকগনিশন সিকোয়েন্স। তার মধ্যে রিকগনিশন সিকোয়েন্সের একটু স্পেশাল নাম হবে স্টিকি এন্ড সৃষ্টিকারী এনজাইম যারা, তাদের ক্ষেত্রে তারা যে সিকোয়েন্সটাকে চিহ্নিত করছে সেই সিকোয়েন্সে দেখা গেছে যে ডবল স্ট্র্যান্ড ডিএনএ এর একটা তন্ত্রীর 5 থেকে 3 প্রাইম অভিমুখে নাইট্রোজেন বেসের সজ্জা অন্য তন্ত্রীর একই অভিমুখে নাইট্রোজেন বেসের সজ্জার সঙ্গে সমান। এই সিকোয়েন্সকে বলছি কি আমরা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তাহলে রিকগনিশন সিকোয়েন্সের আর এক নাম প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, যেটা কার ক্ষেত্রে প্রযোজ্য, স্টিকি এন্ড যারা সৃষ্টি করে সেই সমস্ত এনজাইম গুলো এই ধরনের সিকোয়েন্সকে শনাক্তকরণ করে। হয়েছে? এবার আমরা পড়বো কি যে এখানে এরপরে আমাদের প্রশ্ন আছে কি যে কোন এনজাইম, তোমাকে প্রশ্ন দিয়ে দেয় কয়েকটা, বলবে যে নিম্নলিখিত কোন এনজাইমটি স্টিকি এন্ড সৃষ্টি করে। তোমার বইতে প্রায় 25টা মতো এক্সাম্পল আছে বা 20টা মতো আছে, তুমি কিভাবে মনে রাখবে যে কোন এনজাইম স্টিকি এন্ড সৃষ্টি করছে, কোন এনজাইম ব্ল্যান্ড এন্ড সৃষ্টি করছে? সম্পূর্ণ মেমোরাইজড করতে হয়, এটা কোনো বোঝার নেই। তো প্রশ্ন কি হবে, কোন এনজাইম স্টিকি এন্ড সৃষ্টি করে কোনটা ব্ল্যান্ড এন্ড সৃষ্টি করে বুঝবো কি করে? তোমরা মনে রাখবে যতগুলো শেষে 1 বা আই আছে, ধরো ইকো আর আই, ব্যাম এই যাই, যতগুলো শেষে আই বা 1 আছে হয়েছে সবগুলো হবে স্টিকি এন্ড। যতগুলো এনজাইমের শেষে আই বা 1 আছে সবগুলো হবে স্টিকি এন্ড, ব্যতিক্রম 3টা 1। একটা হচ্ছে কি LU1, SMA1, HEPA1। আলু খেলে সুগার হয়, ওকে বাদ দিয়ে দিবে। স্মা মানে মার কোনো তুলনা হয় না, আর হ্যাপা মানে যে সবসময় তোমাকে কি দেয়, হ্যাঁ ভুগায় কোনো কিছুতে, আগে হ্যাপা বলি।
এই তিনটা বাদ দিয়ে আর বাকি যত ওয়ান আছে ওয়ান দেখা মানে স্টিকি এন্ড। হয়েছে না হয়নি? এরপর বলতে চাইছি কি ব্যতিক্রম, তাহলে কি হিন থ্রি থাকা সত্ত্বেও স্টিকি এন্ড। আমার প্রশ্ন, যে কোনো একটা পক্ষকে যদি ভালো করে পড়ে নিই আর বাকিটাকে পড়ার দরকার নেই, এটা না থাকলে এটা হয়েছে না হয়নি? তাহলে প্রশ্ন যে এইগুলো ব্যতিক্রম একটু দেখে নেবে। কি ব্যতিক্রম? এলি ওয়ান, স্মা ওয়ান, হ্যাপা ওয়ান, আর এদিকে হিন থ্রি। আর এগুলো ওয়ান থাকা সত্ত্বেও ব্লান্ড এন্ড, আর হিন থ্রি থাকা সত্ত্বেও কি বলো ব্লান্ড এন্ড, স্টিকি এন্ড, সরি স্টিকি এন্ড। হয়েছে? এই পর্যন্ত আমাদের ছিল।